আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এরপর মরিচের কৌটাটা খুলে এক মুঠো মরিচ গুঁড়া মেয়েটার চোখে ছুঁড়ে মারল লাবিব। তারপর দাঁতের দাঁত চেপে পড়ল। শালি, তোর এত বড় সাহস আমার ভাবি মার গায়ে হাত তুলিস? মানলাম তোর মরার কুরকোনারে বেশি, তাই বলে মানুষ দেখবি না? থাপ্পড়টা যদি আমায় মারতি আমি হয়তো মাফ করে দিতাম, নইলে দিতাম সহজ মৃত্যু। কিন্তু তুই আমার ভাবিকে, আমার দ্বিতীয় মায়ের গায়ে হাত তুলেছিস। তোর এই হাতগুলোকে আমি 3 ইঞ্চি করে কেটে টুকরো টুকরো করব, এরপর গরম তেলে ভাজবো, পরে সেটা টমেকে খেতে দেবো। মেয়েটার অবস্থা খারাপ, চোখ মুখ সব চলছে, মনে হচ্ছে শরীরে আগুন ধরে গেছে। ওদিকে রাজ বাঁকাশে চেয়ারে বাঁধা লোকটাকে বলল, কিরে সোনা, তুই তো নাকি আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস। জানিস সোনা, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, একদম প্রেমিক প্রেমিকার মতো কষ্ট। প্রেমের ছাগা খেলে যেমন কষ্ট পায় মানুষ, তেমন কষ্ট। বলে রাজ কাঁচি দিয়ে লোকটার বা হাতের একটুখানি চামড়া কেটে দিল। তারপর হাতে তুলে নিল প্লাস। কাটা জায়গাটা শক্ত করে ধরে পুরো শরীরের শক্তি দিয়ে একটা টান দিল। লোকটার বাম হাতের চামড়া খুলে আসে কবজা পর্যন্ত। আর ওই লোকটা ব্যথায় যন্ত্রণায় একে বেঁকে চেয়ার উল্টে পড়ে গেল। তা দেখে লাবিব মুখ দিয়ে বিরক্তি নিয়ে উচ্চারণ করলো। রাজ সেটা দেখে বাঁকা হেসে বলল, আরে চিল ব্রো, আমি পড়তে দিয়েছি তাই পড়েছে। জানিস তো, আমি না চাইলে আমার শিকার এক চুল নড়তেও পারে না। কথাটা লাবিবের বেশ পছন্দ হলো। খুশিতে চোখ চকচক করে উঠল। লাবিব বলল, ওয়েট ব্রো, এভাবে ঠিক মজা পাচ্ছি না, আমি কিছু একটা করি। রাজ সম্মতি দিল। লাবিব হাসল। কি সুন্দর সেই হাসি, যেন সে ছোট বাচ্চা আর রাজ তার পছন্দের কোনো খাবার তাকে এনে দিয়েছে। রাজ একটা চেয়ার টেনে বসলো, পায়ের উপর পা তুলে। নজর তার চোখ লাবিবে সীমাবদ্ধ। কিন্তু এভাবে বসে থাকলে তো ব্যায়াম হবে না। তাই লাবিবকে বলল, তোর খেলা পরে শুরু কর, আগে আমায় ওই ভোঁতা করাতখানা দে। লাবিবের কাজে বাধা পড়েই সে বিরক্ত হলো। রাজের দিকে তাকিয়ে বলল, নিজের কাজ নিজে করতে পারো না? কতদিন পর একটু খেলবো, তাও আবার ঝামেলায় মন মতো হচ্ছে না, ধুরবাল। বিবি করতে করতে বাক্স থেকে একটা ভোঁতা করাত এনে দিল রাজকে। রাজ সেটা হাতে নিয়ে দেখলো। তারপর হাসতে হাসতে বলল, বুঝলি লাবিব, মাঝে মাঝে ধারালো জিনিসের থেকে ভোঁতা জিনিস দিয়ে কাজ করার মজা বেশি। লাবিব মাথা নাড়ল আর মাটিতে পড়ে ব্যথায় ছটফট করা লোকটার দিকে এগিয়ে গেল। রাজ্যে হাতের চামড়া তুলেছে, সেই হাতটা ধরে পা রাখল লোকটার গলায়। তারপর সেইটা নিয়ে এঁকে বেঁকে কোমর দুলালো আর বলতে লাগলো, টানবো কি, হ্যাঁ টানবো কি? 3-4 বার এভাবে করলো। তারপর ওই লোকটার গলায় পা দিয়ে জোরে আর হাত ধরে রাজকে বলল, ব্রো, অনেকদিন শক্তি পরীক্ষা করি না, আজ যেহেতু সুযোগ পেলাম পরীক্ষা করেই নেই, কি বলো? অবশ্যই অবশ্যই, দেখি দেখি। এমনিতে তো ভেড়ার বালও ছেড়তে পারিস না, এখন দেখি তোর শক্তির বাহার দেখা ভাই, দেখা। রাজের এমন কথা যেন লাবিবের ইগোতে লাগলো। তার শক্তি নিয়ে কথা আজ দেখিয়ে দেবে। রাগ জিদ আর খেলার আনন্দে আরও জোরে পা দিয়ে পাড়া দিল লোকটার গলায়। আর সেই চামড়া ছিলা হাত ধরে শরীরের জোরে দিল এক টান। আর বেশ এক টানেই লোকটার হাত একদম গোড়া থেকে খুলে লাবিবের হাতে চলে এলো। লাবিব রাজের পানে তাকিয়ে ভুরু নাচেল, যার অর্থ দেখলে আমার শক্তি। রাজ হাসলো। ওদিকে লোকটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জ্ঞান হারালো। তা দেখে রাজ বলল, ওঠা ওঠা, ওটাকে জ্ঞান ফেরা, যন্ত্রণা অনুভব করতে হবে। ওয়েট, সবাই তো পানি দিয়ে জ্ঞান ফেরায়, আমি না হয় অন্য কিছু ট্রাই করি। রাজ হাসলো। নিজের কাজে মন দিল। রাজ এগিয়ে গেল মেয়েটার দিকে, হাতে ভোঁতা করাত নিয়ে। রাজ মেয়েটার সামনে গিয়ে বলল, কি আপা, সব 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 ঠিকঠাক তো? এই বয়সে প্রেম করবেন, পরকীয়া করবেন, বিয়ে করবেন, আপনি কেন এই বয়সে মরার জন্য নাচতে নাচতে রাজ শিকদারের কলিজায় হাত দেবেন? এটা তো অন্যায় না, এটা ঘোর অন্যায়। আমি বলি কি, মেয়ে মানুষকে হতে হবে ভদ্র, নরম আর সরল। যে মারামারি, হানাহানি, রক্ত এগুলো দেখলেই ভয় পাবে। যদি বলেন কোপাকুপি, মারামারি, রক্তারক্তি করবে, এটা শুধু আমার বউ বোনরাই করবে। আরে বোন, এগুলো শুধু ওদেরই তো মানায়। আপনিই বলেন, করবেই না কেন? ওদের পেছনে যে আমি মানে রাজ শিকদার আছি, আপার পিছে তো কেউ নাই। আর আমার বউকে তো দেখেছেন নাকি? ওর আবার রক্ত একটু বেশি গরম, কথায় কথায় কোপাকুপি করে।
অবশ্য আমার ভালোই লাগে, সে খুব খতরনাক মহিলা। তার প্রমাণ তো মনে হয় আপনি পেয়েই গেছেন। তবে বলতে হবে আপনার কপাল ভালো, শুধু থাপ্পড় মেরে ছেড়ে দিয়েছে। হয়তো মুড ভালো ছিল, নয়তো তার আবার স্পেশাল মশলা থেরাপি থাকে তার শত্রুদের জন্য। যেখানে ছেলেদের মেরে কেটে লবণ মরিচ লাগিয়ে দেয়, সেখানে আপনারে কি করতো নিশ্চয়ই ভাবতে পারছেন। আপনার উচিত ছিল তার পা ছুঁয়ে মাফ চাওয়া। যদি আবেগে বলতেন, আম্মা আমাকে মাফ করে দেন, তাহলে বিশ্বাস করে না পা, আপনাকে আমার জারদ সন্তানদের মতো ভেবে ছেড়ে দিতাম, মানে মাফ করে দিতাম। যদিও আমার এমন স্বভাব নেই, আমি আমার বউয়ের ব্যাপারে খুব লয়াল। সে যাই হোক, আপনি মাফ না চেয়ে আমার বউজানের পা না ধরে আপনি কিনা আপনার 14 গোষ্ঠীর সাহস আপনার এক কলিজায় নিয়ে আমার কলিজায় হাত দিলেন। ছি ছি আপা, এটা তো ঠিক করেন নাই। আচ্ছা, কোন হাত দিয়ে মেরেছিলেন আমার বাচ্চার মাকে? মেয়েটার চোখ মুখ মরিচের জন্য ফুলে গেছে, এখনও তাকাতে পারছে না। চোখ বন্ধ করেছে আর খুলছে, চোখের পানি নাকের পানিতে পরনের জামা পর্যন্ত ভিজে গেছে। এদিকে রাজের এমন কথা, ভয় আর যন্ত্রণায় মেয়েটার অবস্থা খুব খারাপ। ওদিকে মেয়েটা কথা বলছে না দেখে রাজের মাথা গরম হলো। রাজ হাঁক ছালো। কিরে, কে আসিস? একটা টেবিল নিয়ে আয়। সাথে সাথেই একজন এসে সামনে রেখে দিল একটা টেবিল। রাজ জীবনে এই মেয়ের হাত ধরবে না। বউ বিয়ের দিনই বলেছিল অন্য কারোর হাত ধরলে হাত কেটে ফেলবে। তার যে বউ সত্যি সত্যি তাই করবে। দেখা যাবে হাত কেটে তার গলায় মালা বানিয়ে ঝুলিয়ে দিল। তার বউয়ের কাছে এটা করা অস্বাভাবিক কিছু নয়। এই এক বালের জন্য নিজের হাত খোয়ানোর কোনো মানেই হয় না। কি করা যায়, কি করা যায়? তারপর একটা বুদ্ধি মাথায় এলো। হাত দিয়ে ধরবে না, তবে বড় প্লাস দিয়ে তো ধরাই যায়। বইয়ের কথাও রাখা হলো, আবার এটাকে ছুতেও হলো না। যেমন ভাবা তেমন কাজ। একজনকে ইশারা করতে বক্সটা নিয়ে এলো। রাজা একটা বেশ বড় প্লাস তুলে নিল আর ওটা দ্বারাই মেয়েটার ডান হাতটা রাখলো টেবিলে। অনেক জোরে ধরে মেয়েটা ব্যথায় গুমকি উঠল। রাজ হাতটা টেবিলের উপর রেখে এক পা তুলে দিল টেবিলের উপর। মেয়েটার হাতে এক পায়ে পা দিয়ে ধরল। তারপর সেই বোতা করাত চালালো মেয়েটার হাতে। মেয়েটা ব্যথায় যন্ত্রণায় কাতরায়, হাত সরাতে চায় কিন্তু পায় না। এত সহজ রাজের হাত থেকে ছাড়া পাওয়া? রাজ হঠাৎ বলে উঠল, লাবিব, ফিল আসছে না? নিজেকে তো কষাই মনে হচ্ছে রে বেটা। গান টান বাজা। লাবিব কিছু মনে করার মতো করে বলে, হ্যাঁ তাই তো, এই জন্যই তো আমি ভাবছিলাম কি নেই, ফাঁকা ফাঁকা লাগছে কেন। রাজ হেসে ওঠে। লাবিব সেই উপরে ফেলা হাত কাঁধে নিয়ে কোমর দোলাতে দোলাতে ডাকে, রে কে আছিস? বাক্সে গান বাজা, তবে ভলিউম কম দিবি, যেন গান আর শব্দে ওদের চিৎকার ঢাকা না পড়ে। একজন বক্স চালালো। বক্সে বেজে উঠল একটা ভোজপুরি গান। রাজা কইল পিয়া। লাবিব তো উড়াধুরা নাচা শুরু করলো। সেই হাত কাঁধে নিয়ে সে ইচ্ছে মতো নাচছে। এদিকে রাজ মাথা নাচছে, গানের ফিল নিচ্ছে। কখনো শরীর তুলে একটু নাচছে তো আবার কখনো সেই ভোতা করাতখানা ঘোরাচ্ছে। হঠাৎ রাজ করাতটা সেই মেয়েটার হাতের উপর রাখলো আর তারপর করাতকে একবার এদিক টানছে তো আরেকবার ওদিক নিচ্ছে। আর গান আর বিটের সাথে সাথে মিলে করাতকে নাচাচ্ছে। ওদিকে সে মেয়ে চোখের জ্বালা হাতের উপরে এমন অত্যাচার সইতে না পেরে জ্ঞান হারালো। মেয়েটা জ্ঞান হারাতে রাজ করাত তুলে নিল। হাত অর্ধেক কাটা হয়েছে, হাড় অবধি হালকা কেটেছে। রাজ পাশে থাকা একজনকে ইশারা দিয়ে বলল জ্ঞান ফেরাতে। লোকটা মেয়েটার মুখে এক বালতি পানি ঢেলে দিল। মেয়েটা ধরফড়িয়ে উঠে চোখে পানি পড়ে কিছুটা আরাম পেল, কিন্তু হাতের যন্ত্রণায় মেয়েটা গুমড়ে কেঁদে উঠল। তা দেখে রাজ হাসল। তারপর তুলে নিল এক মাংস কাটার ছুরি। রাজের হাতে ছুরি দেখে মেয়েটা আরও জোরে জোরে গুম গুম করে উঠল। তার চোখে বাচ্চার আকুতি। রাজ সেই ছুরিটা নাচাতে নাচাতে এক কোপ বসালো সেই অর্ধেক কাটা জায়গায়। মেয়েটা আবারও অজ্ঞান হয়ে গেল। যন্ত্রণা, ব্যথা আর ভয়ের চাপে সে আর টিকল না। রাজ ইশারা দিতেই আবারও এক বালতি পানি ঢালা হলো। মেয়েটা রাজ উঠে দাঁড়ালো, ঘুরে ঘুরে একটু নাচলো। হঠাৎ করে মেয়েটার হাতের একেবারে গোড়ে এক কপ বসালো। ফলস্বরূপ মেয়েটার এক হাত গোড়া থেকে আলাদা হয়ে গেল। রাজ সেটা টেবিলে রাখলো। এরপর লাবিবের দিকে তাকালো যে এখনও নাচে ব্যস্ত। রাজ ওই মেয়েটার কাটা হাত থেকে একটা আঙ্গুল কেটে ছুঁড়ে মারল লাবিবের পাছায়। লাবিব তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ল। এটা কি করলে ব্রো? তুমি আমার একই সর্বনাশ করলে। রাজ কপাল কুঁচকে চাইল। লাবিব হাতটা ছুঁড়ে মারল ওই লোকটার মুখে আর বুক চাপড়ে আহাজারি শুরু করলো।
আমার এ কি হলো গো, সর্বনাশ হয়ে গেল গো বউ গো। রাজ হেসে পড়ল পায়ের উপর পা তুলে। লাবিব আবার বলে উঠল, ব্রো, তুমি আমার এত বড় সর্বনাশ কেমনে করতে পারলা? আমার এখন কি হবে গো? আমাকে এখন কে বাঁচাবে গো? বিয়ের আগেই বুঝে আমার ফোটো তুলতে হবে গো। কি হয়েছে তা বল। লাবিব হঠাৎ রাজের কাছে এসে নিজের পাছায়ের দিকটা দেখিয়ে বলল, তুমি এখানে কেন? ওই বেটুর আঙ্গেল ছুঁড়ে মারলা? তুমি জানো আমার জীবনে কত বড় ঝড় আসবে এটার জন্য? যদি আমার বউ মানে তোমার শালি জানতে পারে কোনো কোনো মেয়ের আঙ্গুল আমার পাছায় লেগে গেছে, ওটা খোলা আঙ্গুল নাকি হাতে লাগানো আঙ্গুল এটা সে বুঝবে না। সরাসরি বলবে আমি কোনো মেয়ের কাছে গেছি, আর সেই মেয়ে আমার পাশে আঙ্গুল দিয়েছে। এমনকি এই অপরাধে বিয়েও ভেঙে যেতে পারে। আর বিয়ে হলেও আমার বাসার হবে না, বাচ্চার বাবা হওয়াটাও হবে না। এখন আমার কি হবে গো, আমার মা গো। লাবিব আহাজারি করেই বলল, ব্রো, তুমি আমার ভাই হয়েও কেমনে একটা মেয়ের আঙ্গুল আমার পাশে দিতে পারলা? লাবিব আহাজারি করে চলো। রাজ হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে যেন প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা। রাজকে হাসতে দেখে লাবিব আবার আহাজারি শুরু করলো। ও বউ, আমি কিছু করি নাই গো, সব তোমার দুলা ভাই, তোমার ভাসুর করেছে গো। সে আমার মতো নিরীহ একটা ভোলা ভালা নাদান বাচ্চার পাছায় পরনারীর আঙ্গুল দিয়েছে গো। এমন আমার কি হবে গো? এই সমাজে এ কথা জানলে আমায় মানবে না গো। আমার শালিকে এত ভয় পাস তুই? মানুষ আজরায়েলরে যেমন ভয় পায়, আমি তেমনই তোমার শালিকে দেখে ভয় পাই, বুঝলা? রাজ মাথা নাড়ল। লাবিব হঠাৎ আকুতির সাথে বলে উঠল, ব্রো, প্লিজ ওরে কিছু বলো না যে কোনো পরনারীর আঙ্গুল আমার পাছায় লেগেছে। ওকে বলবো না। লাবিব যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটুর জন্য জীবনটাই বেরিয়ে যাচ্ছিল। ভাবা যায় এটা যদি মেহবুবা জানে, দেখা যাবে আমার পাছায় অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেবে, বা বলবে তোর পাছায় অন্য নারীর ছোঁয়া আছে, এই পাছা কেটে ফেল। না 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 বাবা, এটা কোনো মতেই জানানো যাবে না। বউয়ের বড় ভয় রে বাবা। তারপর লাবিব আবার কাজে লেগে গেল। মরিচের ঢাকনা খুলে সেটা ঢেলে দিল ওই লোকটার মুখে, আর উপড়ে ফেলা হাতের গোড়ায় দিল। অতিরিক্ত জালে লোকটা জ্ঞান ফিরে এলো, আর ব্যথায় যন্ত্রণায় কেঁদে উঠল। ওদিকে সেই মেয়েটাকে আবারও জ্ঞান ফেরানো হলো। ওদের দুজনকে চোখের সামনে রাজা লাবিব দুই ভাই হাতে গ্লাভস পরে দুটো স্কেল নিয়ে একদম মেপে মেপে 2 ইঞ্চি করে কাটছে তাদের হাত। অন্যদিকে একটা বিশাল কড়াইয়ে তেল গরম করছে। পুরো হাত এমনভাবে কেটে শেষ করলো দুই ভাই। রাজ একজনকে বলল, যা সুন্দর করে ধুয়ে মশলা মিশিয়ে আন। লোকটার সাথে সাথেই চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ধুয়ে নিয়ে এলো। তারপর গ্লাভস পরে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিল আর রাজের কাছে দিল। তোদের লাগবে না রে, দে আমি তেলে দেবো, আর লাবিব বাজাবে। লাবিব তো সেই খুশি। সে একটা বড় খুন্তি নিয়ে নাচতে নাচতে চলে গেল গরম তেলের কাছে। রাজ মশলা মাখানো হাতের কাটা অংশগুলোকে গ্লাভস পরে গরম তেলে দিচ্ছে, আর সেটা নাড়ছে লাবিব। ওদিকে নিজেদের শরীরের অংশকে এমন ফ্রাই হতে দেখে দুজন বারবার জ্ঞান হারাচ্ছে, আর রাজ্যের লোকেরা বারবার তাদের জ্ঞান ফিরিয়ে আনছে। সবগুলো টুকরো তেলে দিয়ে রাজ চলে আসলো। হাতে গ্লাভসগুলো হাতে তুলে নিল একটা ধারালো ছুরি। ধার আছে কিনা চেক করার জন্য লোকটার উড়তে এক টান দিল। টান দেওয়ার সাথে সাথেই কলকল করে রক্ত বের হলো। তা দেখে রাজ হাসলো। ভালোই ধার, কি বলিস? তারপর লোকটার দিকে তাকিয়ে বলল, তোর কপাল ভালো রে, আজ বউ শপিং এ যাবে বলে তাড়াতাড়ি ফিরতে হচ্ছে, নইলে তোর মৃত্যু হতো আরো ভয়ঙ্কর। অনেকটা সময় নিয়ে তিলে তিলে মারতাম তোকে। সে যাই হোক, তোর কলিজাটা দরকার আমার। অনেকদিন হলো এমন সুস্বাদু কলিজা খায় না আমার টমি। বলেই একের পর এক ছুরি চালালো লোকটার বুকে। ছুরির আঘাতে ঝাঁঝাঁ করে দিল লোকটাকে। তারপর আস্তে আস্তে বুক চিরে হাত ঢুকিয়ে লোকটার বুকের ভেতর থেকে একটানে বের করে আনলো কলিজা খানা। তারপর সেটা দেখে হেসে বলল, আরে শালা, এত ছোট কলিজা নিয়ে আমার বউয়ের গায়ে হাত দিয়েছিলি রে শালাটা। কলিজাটা রাজ ছুঁড়ে মারল পাশে থাকা লোকটার দিকে। লোকটা সেটা ধরে নিল। রাজ বলল, এটাকে সুন্দর করে কেটে রান্না করবি, আর তারপর তুই নিজে বসে টমিকে খাওয়াবি, ঠিক আছে? লোকটা মাথা নেড়ে চলে গেল। ওদিকে লাবিব মনের সুখে ওদের হাতগুলো নাচাতে নাচাতে ফ্রাই করছে আর একটা বাটিতে তুলে রাখছে। রাজ গেল মেয়েটার দিকে, যে ভয়ে আর যন্ত্রণায় অবচেতন হয়ে পড়ছে বারবার। রাজ হেসে বলল, তুই মেয়ে বলে তোর কলিজাখানা বার করলাম না, না হয় তোর কলিজা বের করতাম আরো ভয়ানক ভাবে। বলে রাজ হাতে থাকা ছুরিটা গেঁথে দিল মেয়েটার কণ্ঠনালীতে। তারপর লাবিবকে বলল, চল গোসল করে দিবি, এভাবে বাড়ি গেলে বউ ঝাড়ু পেটা করবে। কথাটা শুনে লাবিব বক্সে আরেকটা ডিজে গান চালালো আর নাচতে নাচতে চলে গেল ঘরের বাঁ দিকে।
ওখানেই মূলত গোসল করবে আর রাত চলে গেল ডান দিকে। ওদিকে প্রেম নওয়াজের গাড়ি এসে থামলো একটা বিশাল রাজকীয় বাড়ির সামনে। গাড়ির কাছে আসতে দারোয়ান সেই বিরাট গেট খুলে দিল। সারি বেঁধে সব গাড়ি ঢুকে গেল বাড়ির ভিতরে। একজন দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিল। প্রেম নেমে সিগারেট ধরল, দুটো শুকটান দিয়ে ফেলে দিল সেটা। তারপর পা দিয়ে পিষতে পিষতে বলল, বাংলাদেশে যখন চলে এসেছি তখন এবার সব কুত্তার বাচ্চাদের গর্ত থেকে টেনে বের করব আর আল্লাহর রাস্তায় কোরবানি করব। 1 ঘন্টার মধ্যে বের হব, রেডি থাকো সবাই। তারপর চোখের ইশারায় কাউকে ডাকলো। লোকটা সঙ্গে সঙ্গে কাছে এসে দাঁড়ালো। প্রেম কানে কানে কিছু বলতেই লোকটা চলে এলো। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলল, সব ব্যবস্থা হয়ে যাবে ভাই। প্রেম হাসলো। লোকটার কাঁধ চাপড়ে বলল, এর জন্যই তোকে আমার এত ভালো লাগে রে পিয়াস। তোর মুখে আমি কোনোদিন না বলতে শুনি নাই, পারবো না, হবে না শুনি নাই। পিয়াস হাসতে হাসতে চলে গেল কাজে প্রেমের বলা কাজ করতে। প্রেম শরীরটা টানা দিয়ে ঘাড় ঘুরিয়ে চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলল, চল রে, ওই জানোয়ারের বাচ্চাটাকে কবরে পাঠিয়ে আসি। অনেক দিন হলো এগুলোতে হাত দেইনি, আজ ওকে দিয়েই শুরু করব। প্রেম হাঁটতে হাঁটতে পাশে থাকা ছেলেটার দিকে ফিরে বলল, এই মালটাকে তুললি কবে? রাজ্যের লোকেরা তো শিকার ছাড়ে না। ওরা ওটাকে বেঁধে রেখেছিল এক গাছের সাথে, হয়তো ওরা হাকলা হতে গিয়েছিল ভাই, সেই সুযোগে তুলে দিয়েছি। শুনে প্রেম দাঁড়িয়ে গেল, কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর উচ্চস্বরে হেসে উঠল, শালার তোরা তো বোকা কেন? রাজ শিকদারের শিখার তোলা এত সোজা না রে বলদ। এই রাজ ইচ্ছে করে তোদের হাতে ওটাকে তুলে দিয়েছে, হয়তো বুঝে গিয়েছিল তোরা ওদের ফলো করছিস আর তোরা আমার লোক, তাই ওটাকে তোদের কাছে ছেড়েছে। ওই শালা বহুত চালাক, হাসতে হাসতে মানুষ মারার স্বভাব বুঝলি? তোদের কপাল ভালো যে রাজ বুঝেছে তোরা আমার লোক, নইলে ফলো করে তোদের পাছায় এমন বাস দিত করারও সুযোগ পেতি না। এই বেটা রাজ শিকদার কবির জলের মাছ, ওর শিকার ও না চাইলে তোরা কেন, তোদের বাপও তুলতে পারবে না। এই বলে প্রেম হাসতে হাসতে পা বাড়ালো বাড়ির পেছন দিকে, একটা বন্ধ ঘরের দিকে। ঘরে ঢুকে প্রেম দেখলো একজন লোক সাদা অ্যাপ্রন পরে কিছু কাছে গ্লাসে লাল নীল সবুজ রঙের নানা রকম তরল জাতীয় কিছু নিয়ে ঘাটাঘাটি করছে। সেটা দেখে প্রেম হেসে বলল, আরে বস, দেখি কাজে লেগে গেছেন, গুড। লোকটা তাকিয়ে প্রেমের দিকে সুন্দর করে হেসে বলল, তুই কিছু করতে বললি আর আমি করব না, তা হয়? প্রেম হেসে উঠল। দুজনেই কৌশল বিনিময় করলো। তারপর প্রেম গেল সেই টাকলা লোকটার কাছে, যার হাত পা বাঁধা, চেয়ারে আটকে রাখা। প্রেম বলল সেই অ্যাপ্রন পরা লোকটার দিকে ফিরে বলে, তোর কাজ কত দূর ভাই? ডান, তুই শুরু কর। প্রেম হাসলো। টাকলা লোকটার সামনে বসে বলল, কিরে, তোর নাকি অনেক হ্যাডাম, গলার জোর আবার নাকি পাওয়ারও আছে। তা তোর সেই পাওয়ার কাল লাগে মারাইতে গেছে রে, যে তুই এখন এখানে? লোকটার চোখে মুখে আতঙ্ক সে এতক্ষণে ভালোই বুঝে গেছে। সে সাপের লেজে পা দিয়ে ফেলেছে, ভুল জায়গায় নিজের পাওয়ার চালিয়েছে। ওরা যে সাধারণ কেউ না তা তো মেহরিনের কাছে কেলানি খেয়ে বুঝেছিল। তার সামনে লোকটা তাও যে ওদের এটা এই ওটা বুঝতে বেগ পেতে হলো না। এখন শুধু আল্লাহ আল্লাহ করছে, যদি কোনোভাবে বাঁচে দেশ ছেড়ে চলে যাবে। প্রেম চিরকুটে হাত দিয়ে বলল, ভাবছি তোর কলিজাটা আমি ওজন করব, না মানে দেখতে চাই কতটুক, যে আমার মেহু পাখির সামনে দাঁড়ালি আবার হ্যাডামও দেখালি। ভাবছি তোর জিব্বাটাও কাটব, ওই যে গলার কণ্ঠনালীর সাহায্যে গালি দিয়েছিলি সেটাই একটানে বের করব। আগে তোর গলায় একটা করাক মাল ঢালবো। বেশ, একদমই বেশি কিছু করব না, বেশি কষ্টও দিব না। আমি খুব দয়ালু বুঝলি, মানুষের কষ্ট আবার আমার সহ্য হয় না। উফ সরি, তুই তো আবার এই চোখ দিয়ে তাকিয়েছিস। আচ্ছা, তবে আগে চোখ দিয়ে শুরু করি। বলেই পাশে থাকা একটা চালা থেকে একটা কাঁচি তুলে নিল আর ঢুকিয়ে দিল লোকটার ডান চোখে, তারপর বা চোখে। একবার না, দুইবার না, একসাথে 5-6 বার। লোকটা আগেই আধো মরে ছিল। এত আঘাত আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। প্রেমের এত ধৈর্য নেই, তাই আর জাগালো না। পাশে থাকা লোকটাকে দিয়ে তাকাতে লোকটা এসে একটা যন্ত্র বসিয়ে দিল টাকলা লোকটার মুখে, যাতে মুখ খোলা থাকে। হলোও তাই। লোকটা যন্ত্রটা লোকটার মুখে দিতেই মুখটা এত বড় হা হয়ে রইল। প্রেম বলল, এবার দে ভাই। ওই অ্যাপ্রন পরা লোকটা একটা গ্লাস এগিয়ে দিল প্রেমের দিকে, সতর্ক করে বলল, সাবধান ভাই, এটা খুব মারাত্মক জিনিস, হাতে যেন না লাগে, সাথে সাথে হাড় অবধি গলে যাবে। প্রেম মাথা নাড়ল। তারপর গ্লাসের তরলটা ঠেলে দিল লোকটার মুখে, সাথে সাথে লোকটার মুখ গলতে শুরু করলো। প্রেম তাকালো অ্যাপ্রন পরা লোকটার দিকে। লোকটা বলল,
আমি কি করব? এটা দিলে এমনই হবে। কত কেমিক্যাল মেশানো আছে জানিস? প্রেম বিরক্ত হয়ে গেল, কারণ সে আসলে জিব্বা কাটতে চেয়েছিল, কণ্ঠনালী টেনে বের করতে চেয়েছিল, কিন্তু কিছুতেই কিছু করতে পারল না। ওই তরল পড়তে মুখ জিব্বা সব গলে যাচ্ছে। ওদিকে টাকলা লোকটা চেয়ারে উল্টে পড়ে গেল, কাটরাতে কাটরাতে মুহূর্তেই মারা গেল, কারণ ওই তরলটা গলা বেয়ে পেটও নেমে গেছে আর সব গলিয়ে ফেলেছে। প্রেম বিরক্ত মুখে বেরিয়ে গেল। যাওরাকে শুধু বলল, এটাকে সমুদ্রে ফেলে দিস। বিকাল 4টা, সবাই রেডি হচ্ছে বিয়ের শপিংয়ে যাবে বলে। মেরিন বাচ্চাদের খাওয়াচ্ছিল, সে রেডি, এখন শুধু বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে বের হবে। রাজা ফিরেছে সেই দুপুরে, অল্প কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা খেয়ে ঘুমিয়ে গেল। মেহরিন কুলসুমকে ডাকলো বাচ্চাদের সঙ্গে ও ঘরে থাকতে। কুলসুমও তাই করলো, আর বাকিরা মিলে বেরিয়ে পড়লো শপিং মলের উদ্দেশ্যে। আরফা আসতে চেয়েছিল না, কিন্তু মেহরিন আর মেহেরের বকাঝকায় আসতে হলো। 3টে গাড়ি করে সবাই রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল শপিং মলে। ছেলেগুলো আজ যেন সিনেমার নায়কের মতো লুক নিয়েছে, প্রত্যেকে হাঁটছে ও হিরোর মতো। ছেলেরা আগে আগে যাচ্ছে আর মেয়েরা পিছন পিছন যাচ্ছে। মেয়েরাও কম নয়, সবাই এক একজন সুন্দরী, তারপরও একটু সেজেগুজেই এসেছে। ছেলেরা হাঁটছে সামনে সামনে, মেয়েরা তাদের পেছন পেছন। হঠাৎ রাজ পিছনে এসে লামিয়া আর মাহবুবাকে কিছু একটা বলল, তারপর সবাই সামনে এগিয়ে গেল। মেহেররা হাঁটছে, এমন সময় মেহরিন হঠাৎ কিছু শুনে থেমে গেল। বাকিরাও দাঁড়িয়ে পড়ল। মেহের জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? বুঝলি তো, আজ বাসায় ফিরে একজনের মাঞ্জা মারা বের করব। সবাই হাসি, বুঝলো মেহরিন রাজের কথা বলছে। মেহরিন হাসি থামিয়ে বলল, জাস্ট 1 মিনিট। সে একটু পেছনে গিয়ে 2 মেয়ের কাছে দাঁড়ালো। ওরা মূলত রাজকে নিয়ে ফিসফিস করছিল। লাল টপস পরা মেয়ে বলছিল, দেখ দেখ, ওই ব্ল্যাক শার্ট পরা ছেলেটা কি হট। উফ, আই লাইক হিম ইয়ার। ওই কথাটা ভুলবশত মেহরিনের কানে চলে গেল, তাই সে থামে। মেহরিন মেয়েটাকে বলল, ব্ল্যাক শার্ট পরা মালটা সেই তো না? উফ মিস্টার, মাল বলো না। হি ইজ সো হট অ্যান্ড হ্যান্ডসাম, পুরো চকলেট বয়ের মতো। হট হ্যান্ডসাম হলে কি হবে? ওই মালটা বুড়ো, বয়স 30-এর ওপর। শুধু তাই নয়, ওই মালটা আবার 2 বাচ্চার বাপ। কিন্তু মেয়েটা মেহরিনের কথা বিশ্বাস করলো না। সে হেসে উড়িয়ে দিল, তাতে কি, আমিও 2 নম্বর বউ হতেও রাজি আছি। কি হট দেখেছো? মেহরিন হেসে হেসে চুলগুলো গুছিয়ে দিয়ে বলল। হট তো হবেই, সেই হ্যান্ডসাম চকলেট বয়টা যে আমার মাল। মেয়েটা মেহরিনের কথা ধরন বুঝতে পারল না, তাই মজা করে হেসে বলল, না সিস্টার, হি ইজ মাইন, ওয়ান্ট হিম। আমি চাই ও আমার হোক। এবার মেহরিনের মেজাজ পুরো খারাপ হয়ে গেল। কি বেয়াদব মেয়ে! একে তো তার সামনে তারই জামের প্রশংসা করছে, আবার তার সতীনও হতে চাইছে, আবার বলে কিনা ওকে চাই। মেহরিন মেয়েটার মুখের সামনে নিজের মাথা নিয়ে ফিস ফিস করে বলল, ইউ নো সিস্টার, আমি কিছু বিষয়ে খুব হিংসুটে। আর তুমি আমার সামনে আমার জামাইকে হট হ্যান্ডসাম চকলেট বয় বলছো, আবার বিয়ে করতেও চাইছো? বলি সামলাতে পারবে তো ওকে? মেয়েটা ভেবেছিল মেহরিন রাজের কাজিন, তাই মজা করছে। সে হাসতে হাসতে বলে, আমাকে সতীন বানিয়ে নাও প্লিজ। আমরা দুজন মিলে সেই চকলেট বয়কে ভাগাভাগি করে খাবো, সংসার করব। মুহূর্তেই পরিবেশ পাল্টে গেল। এতক্ষণ যারা হাসছিল সবাই আতঙ্কিত হয়ে গেল। সবাই বুঝলো এখন কিছু একটা হবে। মেহরিনের মেজাজ হারিয়ে গেল। সে সোজা মেয়েটার চুল ধরে বলল, এখানেই তোকে মেরে পুঁতে দিব। তোর এই সুন্দর টানা টানা চোখ দুটো উপড়ে ফেলবো মিনিটের মধ্যেই। যে মুখ দিয়ে আমার জামাইকে নিয়ে কথা বলেছিস, সেই মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিব। ওটা তোর আব্বা, বুঝেছিস? আজ থেকে যেখানে ওকে দেখবি আব্বা ডাকবি। কিসের আব্বা ডাকবো? ওকে আমি জান ডাকবো, বাবু ডাকবো, কলিজা বেবি সোনা ডাকবো। আমি কোন দুঃখে আমার ক্রাশ আব্বা বলতে যাব? এমন কথা শুনে মেহের, চুমকি, আরফা, মেহবুবা, লামিয়া, রাহি আর সবাই কপাল চাপড়ালো। মেহরিন বাঁকা হাসলো। সে মেয়েটার চুল টেনে দিয়ে হাসতে হাসতে কিছুটা পিছিয়ে গেল। এরপর হঠাৎ মুহূর্তেই ঘুরে গিয়ে চর বসলো। একটা না, দুটো না, প্রতিটা গালে টানা 10টা করে চর মারল মেহরিন। মেয়েটার ফর্সা গালে লাল লাল দাগ বসে গেল। ঠোঁটের কোণা দিয়ে রক্ত বের হতে লাগলো। সে চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারল না। রাগে মেহরিনের চোখে পানি চলে এলো। সে মেয়েটার গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার স্বামী, আমার ভালোবাসা, আমার কবি সাহেবের দিকে যদি চোখ তুলেও তাকাস, সেই চোখ আমি উপড়ে ফেলবো।
জানে মেরে দিব একদম। তোকে মেরে ফেললেও এক বিন্দু দোষী মনে করব না নিজে। ভালোবাসায় সব জায়েজ। ভালো করে কান খুলে শুনে রাখ, বাস্তবে তো দূরের কথা, ভুলবশত স্বপ্নেও যদি দেখিস আমার স্বামীকে, তাহলে জেনে রাখ সেই স্বপ্নটাই হবে তোর জীবনের শেষ স্বপ্ন। তোর জীবনকে জাহান্নাম বানিয়ে দিব, ছাড়খাড় করে দিব। আমি যেমন ভালো তেমনই ভয়ঙ্কর ও খারাপও। আমাকে তুই চিনিস না। আমার স্বামী আর সন্তানদের জন্য হাসতে হাসতেই 10-12টা লাশ ফেলতে দুবার ভাববো না আমি। মেহরিনের গলার স্বর, চোখের দৃষ্টি, হাতে থাকা শক্তি সব কিছুতে যেন একজন আগুন আর বরফ জমে আছে। মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত বড় কাহিনী, এত গন্ডগোল, তবুও আশেপাশে কোনো ভিড় জমল না। জমে পা কী করে? শপিং মলটা যে আগে থেকেই বুক করা, এখানে বাহিরের মানুষও ঢুকাও নিষেধ। ওই দুই মেয়ে টাকা দিয়ে ঢুকেছিল, তাই যাই একটু ঘটুক। আশেপাশে কেউ আসেনি আর আসবেও না। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে মিহির এগিয়ে এলো। সে মেহরিনকে জোরে ধরে বলল, মেহু, কন্ট্রোল ইউর সেলফ। এটা পাবলিক প্লেস। অনেক হয়েছে, এখন বাদ দে। তারপর টেনে হিসড়ে মেহরিনকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় ওই মেয়ের দিকে রাগান্বিত চোখে তাকিয়েছিল মেহরিন। মেহরিনদের চোখের আড়াল হতেই কয়েকজন এসে সেই দুই মেয়েকে তুলে নিয়ে গেল। সন্ধ্যা 7টা। একসাথে 4টা গাড়ি এসে থামল বাংলাদেশের নামকরা এক বাড়ির সামনে। গাড়ির দরজা খুলে দিল একজন। প্রথম গাড়ি থেকে নেমে এলো প্রেম নেওয়াজ, সাদা শার্ট আর উপর কালো ব্লেজার, সাথে কালো প্যান্ট, পুরো কিল্লার লুকে। নেমে সে বাঁকা হাসি দিয়ে বলল, কাজে লেগে পড়, সময় মাত্র 5 মিনিট। কথাটা বলেই বাড়ির ভেতরে ঢুকে পড়ল প্রেম। বাড়ির ভেতরে তখন রঙিন পরিবেশ। ধনী পরিবারের পক্ষে যাওয়া ছেলেমেয়েরা ড্রিঙ্ক করছে, গান বাজছে, নাচছে। বাড়ি তখন একটা ডিজে গান চলছে অন দ্য ফ্লোর। লাল নীল সবুজ ঝলমলে আলোয় সবাই মাতাল আনন্দে। প্রেম ঢুকেই শরীর দুলিয়ে দুলিয়ে নাচতে নাচতে কাউন্টারে গেল। একটা ড্রিঙ্ক অর্ডার করলো, ওয়েটার দিল। প্রেম গ্লাসে হাতে নিয়ে এক ঢোক খেলো। এরপর চোখ ঘুরিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করলো। গ্লাস ফাঁকা করে সোজা মাঝখানে গিয়ে নাচতে শুরু করলো সবার সাথে। আর ঠিক তখনই কাউন্টডাউন, 1, 2, 3। হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠল। চারিদিক কেঁপে উঠল। ভিড় জমে থাকা মানুষ একসাথে আতঙ্কে চিৎকার করে উঠল। প্রেম সুযোগ বুঝে পাশের লোকটাকে চাপা গলায় বলল, এখানে বোমা আছে। কথাটা মুহূর্তের মধ্যে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল। ধনী ছেলেমেয়েরা জীবন বাঁচাতে চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। কেউ পড়ে যাচ্ছে, কেউ ঠেলাঠেলি করছে। কয়েক মিনিট আগেও যেখানে নাচে গানে ভরে ছিল, সেখানে এখন শুধু আতঙ্ক আর হাহাকার। সবাই বেরিয়ে যেতে দেখে প্রেম বাঁকা হাসি দিয়ে বলল, আবার পাখির দিকে হাত বাড়িয়েছিলে, ক্ষতি করতে চেয়েছিলি সেই ছোট ছোট দুটি প্রাণের। আমি এগুলো কি করে মেনে নেই বলতো? আমাকে কেউ কিছু দিলে তার বিনিময়ে আমি তাকে অনেক বড় কিছু ফেরোতে, বড় মনের মানুষ কি না? সে যাই হোক, তোর তো মারা খাওয়ার খুব শখ। এই জন্যই আমার পাখি আর তার সন্তানের দিকে হাত বাড়িয়েছিস, আমার কলিজায় হাত দিয়েছিস। লাড়া তো একটু দিবই, এমন লাড়া দিব যে তোর দুনিয়া নড়ে যাবে। আগে আমার দেওয়া মারাটা হজম করে নে, রেডি থাকিস, খুব তাড়াতাড়ি আরো বড় মারা খাবি, সেটা দিবে স্বয়ং রাজ শিকদার। শুনে রাখ, শুধু তোর বান নয়, তোর সব কিছু একে একে ধ্বংস করব আমি, তোর জীবনকে জাহান্নাম বানিয়ে দেব। তুই শুধু দৌড়ের উপর থাকবি এখন থেকে। রেডি হ নিজের অধপতনের জন্য। কার দিকে হাত বাড়িয়েছিস তা হারে হারে টের পাবি। তোর বাপের থেকে ভয়ঙ্কর মৃত্যু হবে তোর। তোকে নিয়ে দাঁড় করাবে মৃত্যুর দৌড় করায়। এমন সময় আসবে তুই মৃত্যু ভিক্ষা চাইবি, কিন্তু তোকে তা দেওয়া হবে না। সবচেয়ে নৃশংস মৃত্যু হবে তোর, সেটা হোক আমার হাতে বা রাজের। তবে আমি তোকে কুত্তার মতো দৌড় করাবো, গান বাজাবো আমি, নাচবি তুই। তুই যেই গর্তে লুকিয়ে থাক, সামনে এবার তোকে আনবই। এই সবে শুরু রে। দেশে তোর যত বার, শপিং মল, হোটেল আছে, সব একে একে ধ্বংস করে দেব, আই প্রমিস। এই কথা বলে সে বেরিয়ে এলো। গাড়িতে উঠে কিছু দূর এগিয়ে গিয়ে হঠাৎ গাড়ি থামালো। হাতে ধরা রিমোটটায় একটা বোতাম টিপল প্রেম। আর মুহূর্তের মধ্যেই কিছুক্ষণ আগে সেই আলোক উজ্জ্বল বার, যেখানে মানুষ কিচকিচ করছিল, নাচছিল, গাইছিল, ড্রিঙ্ক করছিল, সেই বার এখন ভয়ঙ্কর বিস্ফোরণে জ্বলে উঠল আগুনে। দাউ দাউ করে পড়ছে। সেখানে সব মানুষের ভিড় ছিল। দূর থেকে সেটা দেখে প্রেম এক শীষ বাজালো, গান ধরলো। He is a bad boy with a trained heart. And even I know this ain't smart. But mama,
আই এম ইন লাভ উইথ এ ক্রিমিনাল। গান শেষে বলল। চল টান দে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে, ঘড়ি কাটা তখন 7:25 ছুঁই ছুঁই। ঘর ভর্তি নিস্তব্ধতা, শুধু মেহরিনের রাগের ঝড় বয়ে যাচ্ছে। সে এমনভাবে ফুঁসছে যেন একটু পরেই বিস্ফোরণ ঘটবে। মেহরিন রাগে বোম হয়ে আছে। অতিরিক্ত রাগ করেছে কিনা এটা বুঝে কেউ আসছে না মেহরিনের আশেপাশে। শুধু চুমকি একবার এসে মেহরিনকে নিয়ে গেছে, আর মেহরিন মাহিমকে ঘুম পাড়াচ্ছে। এমন সময় আল্লাহ রাসুলের নাম নিয়ে আয়তাল কুসরি পড়তে পড়তে ঘরে ঢুকলো রাজ। মুখে সেই চিরচেনা হাসি মেহরিন এখনও খেয়াল করেনি। ঘরে ঢুকে রাজ শার্টটা আস্তে করে খুলতে থাকে। এটা দেখলেই বউ আবার খেপে যাবে কিনা, প্রয়োজনে এই শার্ট আগুনে পোড়াবে। আর জীবনে কোনোদিন ব্ল্যাক শার্ট পরবে না। শার্ট কেন, আজ থেকে জীবন থেকেও ব্ল্যাক কালার কেটে দেবে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। শার্টের উপরে 2টা বোতাম খুলতেই এমন সময় মেহরিনের গলা পাওয়া গেল। খবরদার, ওই শার্ট খুলবি না। রাত চোখ বন্ধ করে আল্লাহকে ডাকে। হে আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দাও। কথা দিচ্ছি 10,000 মানুষ খাওয়াবো। তারপর মেহরিনের দিকে ফিরে হাসি মুখে বলে, কেন বউ, এটা তো খুবই বিদঘুটে কালার। ভাবছি এটা পুড়েই ফেলবো। আর সাথে এটাও প্রতিজ্ঞা করেছি, ইহকালে আমি আর ব্ল্যাক কিছুই পরবো না। ভালো ভেবেছি না বলো? মেহরিন বাবুকে আস্তে করে বিছানায় শুয়ে দিয়ে উঠে আসে। এসে রাজের শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে হেসে বলল, না রে পাগলা, আজ থেকে তুই শুধু ব্ল্যাকই পরবি। প্রয়োজনে এগুলো সুপার গ্লু দিয়ে আটকে দিব তোর শরীরে। খুব শখ না মেয়েদের দেখানো, আজ সেটা বের করব। বউ, আমি তো কিছু করিনি। কাদো কাদো মুখ করে বলে। কথা শেষ করতে না করতেই কথা শেষ করতে পারল না। তার আগে ঘর কাঁপিয়ে এক থাপ্পড় মারল মেহরিন। রাজগালে হাত দিয়ে মুখটা একটু সাইড করে বলল, ওরে আল্লাহ গো, এই মেয়ের গায়ে তুমি এত জোর কেন দিলা গো? ইস, আমার দাঁত বুঝে একটাও নাই। তারপর আবার মেহরিনের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, বউ, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না তাই না? তোমার হাতের জোর তো একদম কমে গেছে। দাঁড়াও, আমি তোমার জন্য একটু মালটার জুস করে আনি, খেয়ে শক্তি বাড়াবে। তখন আরও একটা থাপ্পড় দিও। এটা বলেই সে পা বাড়াতে চায় বাহিরের দিকে। মূলত সে ভাঙতে চেয়েছিল, ভেবেছিল এখন আর বউয়ের সামনে আসবে না, রাগটা একটু পলে আসবে। কিন্তু তার হলো না। রাজ্যে পা বাড়াবে এমন সময় মেহরিন রাজের চুল ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, জোর কমে গেছে তাই না? তাহলে আয় এইবার দেখাই জোর কমছে কিনা। এমন কথা শুনে রাজ ঢোক গিলে মনে মনে বলে, আর একটা থাপ্পড় যদি খাই, আমি রাজ অজ্ঞান হয়ে যাব শিওর। বইয়ের হাত তো নয়, যেন লোহার টুকরো। আচ্ছা, সাধারণত হাত ধরলে তুলোর মতো নরম লাগে, তাহলে মারার সময় এত শক্ত হয় কেমন করে? না, বইয়ের মুড ভালো হলে এটা জিজ্ঞেস করতে হবে। মেহরিন চুলগুলো মুঠি করে ধরে ঘোরাতে ঘোরাতে বলে, হট তাই না? না না বউ, আমার বাপদাদার 14 গোষ্ঠীতে কোনো হট ছেলে নেই। আমি তো বরফের মতো ঠান্ডা। হ্যান্ডসাম না না, একদমই না। চকলেট বয়। না না, এটা নিছকই ভুল কথা। চকোলেট হলে তো তুমি এতদিনে খেয়ে ফেলতা, তাই না? আমি তো মানুষ, চকোলেট কেমন করে হব বউ? মেহরিন ছেড়ে দিল রাজের চুল, শার্টের কলার ধরে আগুন চোখে তাকিয়ে বলল, তুই 1 মাস আমার রুমে ঢুকবি না। তোকে যদি আমার রুমে আশেপাশেও দেখি, আই প্রমিস জানে মেরে ফেলবো। রাজ 2 দিকে মাথা নেড়ে কিছু বলতে যাবে, তার আগে এক ধাক্কায় ঘর থেকে বের করে দিল মেহরিন। রাজ কিছু বলতে এগিয়ে আসে, তাদেরকে মেহরিন মুখের উপর দরজা আটকে দিল। মেহরিন আবার চলে গেল মাহিমের কাছে। বাপকে থাপ্পড় মারার শব্দে মাহিম উঠে গেছে। মেহরিন গিয়ে তাকে শান্ত করে ওদিকে রাজ গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আর সেই মেয়েকেও গালি দেয় ইচ্ছে মতো। হঠাৎ রাজ বলে ওঠে, আরে, আমি একা একা বউয়ের মায়ের খাবো? বউ থেকে আলাদা থাকবো আর বাকিরা বউয়ের সাথে? না, তাহলে তো হলো না। বউয়ের মায়ের আমি খেয়েছি, মায়ের সবাই খাবে। বউ থেকে সবাই দূরে থাকবে। আমি সমতা বজায় রাখার মানুষ। আমার উচিত নিজ দায়িত্বে সব জামাই বউকে আলাদা করা। যা হবে সব সমান সমান। আমি বউয়ের হাতে মায়ের খাবো, বাকিরা খাবে না, তা তো হবে না, তা হবে না। হঠাৎ রাজ বাঁকা হেসে বলে, আমি একা থাকলে বা আমি মাইর খেয়েছি জানলে সবাই মজা নেবে না। আমি রাজ শিকদার কারো মজার পাত্র হইনি, হবও না। বউকে ছাড়া একা থাকতে কষ্ট হবে, তাই সবাইকে নিয়েই থাকতে হবে। এটা বলে সে শীষ বাজাতে বাজাতে চলে যায় সব পুরুষদের জীবনে ঘূর্ণিঝড় আনতে। রাত শীষ বাজাতে বাজাতে হেলে দুলে প্রথমেই গেল মেহেরের কাছে, গিয়ে দরজায় নক করে। মেহের রাজকে দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে ভাইয়া? এনি প্রবলেম? রাজ একটা হতাশ নিঃশ্বাস ফেলে গিয়ে বসে পড়ল ছোফায়। কি আর বলবো, বললে তুমি কি বিশ্বাস করবে? প্লিজ টেল মি হোয়াট হ্যাপেন্ড।
হৃদের অ্যাসিস্ট্যান্ট আসে না, কি যেন নাম? ও হ্যাঁ, রাইমা। হ্যাঁ আছে। কেন, কি হয়েছে? না থাক, তুমি আমার কথা বিশ্বাস করবে না। প্লিজ ভাইয়া, তুমি না বলো আমি তোমার বোনের মতো, প্লিজ বলো বলছি। হয়তো সেই মেয়ে হৃদকে পছন্দ করে, ওদের একদিন কফি শপে দেখেছে আমার লোক। এটা বলে শয়তানি হাসি দিয়ে রাজ বেরিয়ে গেল। ওদিকে মেহের রাগে ফুঁসে উঠল। ও, তাহলে ব্যাপারটা ঠিক আছে। আসুক আজ রাইমার ভূত, যদি না বের করছি আমার নামও মেহের না। বলে সে গজগজ করতে করতে সোফা থেকে চলে গেল গোসলে। এমন সময় পানি ঢালা খুব দরকার। রাজ এদিকে নাচতে নাচতে উপস্থিত হলো লামিয়ার রুমে। রাজকে দেখেই লামিয়া হেসে বলল, হেই ব্রো, হঠাৎ আমার রুমে, কিছু বলবে? রাজ কোনো উত্তর না দিয়ে লামিয়াকে জড়িয়ে ধরল। বোন, ব্রোকে বিশ্বাস করিস? লামিয়া হঠাৎ রাজের এমন কথাই অবাক হয়ে গেল, মাথা নেড়ে জানালো, অবশ্যই। রাজ লামিয়াকে ছেড়ে পেছন ফিরে দাঁড়ালো। আরুষকে পাশের গ্রামের একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছে আমার লোকেরা। আমি জানি না মেয়েটাকে, তুই একটু শুনে নিস। এটা বলে রাজ ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এসেই ভিলেনি হাসি দিল। ওদিকে লামিয়া রাগে দুঃখে কাঁপতে কাঁপতে আরুষকে সব জায়গা থেকে ব্লক করে দিল। মুখে ফিসফিস করে বলল, আই উইল কিল হিম। রাজ এবার নিজের গালে হাত দিয়ে ঘষতে ঘষতে চলে গেল মেহবুবার রুমে। নক করে বলল, আসবো? মেহবুবা তখন ফোন টিপছিল। রাজকে দেখে অবাক হয়ে বলল, অবশ্য দুলাভাই অ্যান্ড ভাসুর, আসুন আসুন। রাজ হাসি মুখে ঢুকে বসলো। সবকিছুই তো পছন্দ হয়েছে। হ্যাঁ, দোয়া করি তোমরা সুখী হও, কিন্তু সেই সুখ কতদিন টিকবে জানি না। রাজের এমন কথা শুনে মেহবুবা আটকে উঠল। এমন কেন বললেন ভাইয়া, কি হয়েছে? রাজ মেহবুবার মাথায় হাত রেখে মৃদু স্বরে বলল, না রে পাগলি, জিজ্ঞেস করো না, আমি বললে তুমি সহ্য করতে পারবে না। মেহবুবা বেশ ঘাবড়ে গেল। রাজের কাছে এসে কাপা গলায় বলল, ও ভাইয়া, কি হয়েছে বলো না। রাজ দরজার পাশে দাঁড়িয়ে পিছন ফিরে গম্ভীর স্বরে বলল, আমাদের অফিসে একটা মেয়ে আছে, নাম রুম্পা। ওই মেয়েটা আজকাল লাবিবের আশেপাশে বেশি ঘোরাফেরা করছে, হয়তো লাবিবকে পছন্দ করে। এখন ব্যাপারটা বলা উচিত হলো কি না জানি না, তোমাকে আমি বোন মনে করি বলেই বললাম। তুমি লাবিবকে বলে দিও যেন ওই মেয়েকে বেশি প্রশ্রয় না দেয়। আমি তো বড় ভাই, সরাসরি এসব বলা যায় না, মান সম্মানের একটা ব্যাপার আছে না। এতটুকু বলেই রাজ দাঁত বের করে শয়তানি হাসি হাসলো আর বেরিয়ে গেল। রাজ এবার রাহির ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু পথে দেখা হলো চুমকির সাথে। চুমকিকে দেখে রাজ মুখটা দুঃখী করে ফেল। চুমকি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ভাইটার? তোমার মুখটা অমন লাগছে কেন? মিহু বকেছে? রাজ চুমকির মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে বোন, তোর জন্যই কষ্ট হচ্ছে। আমার জন্য কেন? আমি তো ভালো আছি। না রে বোন, কথা সেটা না, কথা হলো শান্ত। শান্ত কি করলো? শান্ত সপ্তাহখানেক আগে এক মেয়েকে নিয়ে ইকো পার্কে গিয়েছিল, আমার লোকেরা দেখেছে, তারপর ওরা আমাকে জানায়। এটা শুনে চুমকি রাগে ফেটে পড়ল। শান্তর বাচ্চা, তোকে দিয়ে যদি আমি মাহিনের হাগুমুদ পরিষ্কার না করাই তাহলে আমার নাম। এমন শপথ নিয়ে চুমকি সোজা চলে গেল ঘরে। আর রাজ হাসতে হাসতে রওনা দিল রাহির ঘরের দিকে। রাহি তখন নিজের গোছানো কাজে ব্যস্ত ছিল। রাজকে দেখে অবাক হয়ে বলল, আরে ভাইজান, কি ব্যাপার? হঠাৎ আমার শরণাপন্ন হওয়ার কারণ কি? না এমনি। রাহি এগিয়ে এসে রাজের হাত ধরে ঘরে নিয়ে গেল। আমি জানি কিছু বলতে এসেছো, বলো শুনি। সরি পুচকি, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোর ভাবির কেলানি আমি একা কেন খাবো, তাই তোকেও একটু উস্কানি দিব। রাকিব এখন কোথায় জানিস? আরুষ ভাইয়ের সাথে? আমিও জানি ও আরুষের সাথে, কিন্তু আরুষের সাথে কেন গেছে জানিস? রাকিব পাশের গ্রামে গেছে, ওখানে এক মেয়ে মালাই চা বিক্রি করে, সেই মেয়ের হাতের চা খেতে। রাহির চোখে আগুন জ্বলে উঠল। রাগে কাঁপতে কাঁপতে বলল, সত্যি? রাজ মাথা নাড়ল। এরপর রাজ চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। রাহি সোজা হোয়াটসঅ্যাপে ঢুকে রাকিবকে এক গাদা গালি ছুঁড়ে ব্লক করে দিল। বসে বসে ফুঁসে উঠতে লাগলো, গোলামের পুত, তোকে আমি মালাই চা খাওয়াচ্ছি, তুই শুধু বাসায় আস, তোর গলায় আমি বিষ ঢালবো। বাইরে দাঁড়িয়ে রাজ রাহির গালি শুনে চোখ মুখ চেপে হেসে উঠল। যাক, মনটা এখন ফুরফুরে হয়ে গেল। এই মনে এখন এক কাপ চা খেতেই ইচ্ছে করছে। তাই সে রান্নাঘরের দিকে যাচ্ছে চা কফি খেতে। একটু আগে যে বইয়ের হাতে কি কেলানিটাই খেলো তা সে এখন দিব্যি ভুলে গেছে। আচ্ছা, আরফাটাকেও যদি একটু উল্টাপাল্টা বলে উস্কে দিই, থাক পরে দেয়া যাবে, আগে সামনেই দেখি কে আছে। সামনে রান্নাঘরের পথে রাজের চোখে পড়ল ফাইজা চৌধুরীকে। রাজের মাথায় শয়তানি খেলে গেল।
মামুকে একটু ভাস দিলে কেমন হয়? মনে মনে শয়তানি হেসে রাজ এগিয়ে গিয়ে মামির সামনে মুখ ভার করলো। ফাইজা চৌধুরী রাজের অমন মুখ ভার দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বাজান? মন খারাপ? মামিমা, তুমি এত ভালো কেন? তুমি ভালো মানুষ, তাই তোমার এই ভালো মানুষের সুযোগ নিচ্ছে সবাই। ফাইজা চৌধুরী রাজের প্রথম কথাই হেসেছিলেন, কিন্তু পরের কথাই আতঙ্কিত হলেন। কেন? কি করেছে বাপ? রাজ তৎক্ষণাৎ ফাইজা চৌধুরীর হাত ধরে গম্ভীর স্বরে বলল, নিজের জামাইয়ের দিকে একটু নজর দাও মামিমা, নইলে অন্য কোনো মহিলা নিয়ে যাবে। জানেন তো, মহিলা কলিগরা মামুর নামে কত কথা বলে। মৌসুমী নামে এক মহিলা আছে, সে তো মামুকে নিয়ে একদিন কফিও খেতে গিয়েছে। মামু ভালো মানুষ, তাই সে মানাও করতে পারেনি। ফাইজা চৌধুরী স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। রাজ মিথ্যা সহানুভূতিতে বলল, কষ্ট পেও না মামিমা, ব্যাপারটা আমি সামলে নিচ্ছি। এতটুকু বলে রাজ কেটে পড়ল। এবার রাজের চোখে পড়ল শ্বশুরের ঘর। ভেতরে ভেবে নিল, এই যে শ্বশুরের মেয়ে আমাকে মারলো, এখানে সমান তালে শ্বশুরের দোষও আছে। শ্বশুর যদি আমার বউকে শিখাতো স্বামী হচ্ছে বউয়ের ভালোবাসার মানুষ, মারামারি করার না, না, শ্বশুর তো এগুলো কিছুই করেনি। উল্টা আমাকে বলেছে মায়ের খাওয়া অভ্যাস করে নিতে। এই অপরাধে শ্বশুরকেও একটুখানি বাস দিতে হবে। রাজ দরজায় নক করলো। ভেতর থেকে মালিহা মির্জা বলেন, কে? দরজা খোলাই আছে, আসো। আম্মু, আমি। আসো বাবা। রাজ ঘরে ঢুকে একটু ইতস্তত করলো। কিছু বলতে চাই, আবার চুপ করে গেল। শাশুড়িকে উস্কে দেওয়া কি ঠিক হবে? মালিহা মির্জা লক্ষ্য করে বলেন, কিছু বলবে বাবা? এটা যদি তার বউ জানতে পারে যে তার মাকে তারই বাপের নামে উল্টাপাল্টা বলে কিট লাগাইছে, তাকে যে কি করবে? রাজের গলা শুকিয়ে গেল। একটা শুকনো ঢোক গিলে সাহস করে বলল, আম্মু, আপনি একটু আব্বুকে বোঝান যেন এই বয়সে মেয়েদের নিয়ে না ঘোরেন। ব্যাপারটা খারাপ দেখায়, মান সম্মানেরও ক্ষতি হয়। কয়দিন আগে এক মেয়েকে নিয়ে শিশু পার্কে বসে বাদাম খাচ্ছিলেন আব্বু, আমার লোকেরা নিজের চোখে দেখেছে। এতটুকু বলে রাজ ঘর থেকে বেরিয়ে এলো। তারপর সোজা রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ কেউ কান টেনে ধরল। রাজ এক ঝটকায় বুঝে গেল এই কাজটা শুধুই রূপা বেগমেরই। রাজ বলল, উফ মামুনি, এখন তো বড় হয়েছি, 2 বাচ্চার বাবা হয়েছি, তুমি এখন আমার কান টানছো? কই বড় হয়েছে? দিব্যি বাতরামি করে ঘুরছ, সবার সংসারে আগুন লাগাচ্ছ, এমনকি শ্বশুরকেও ছাড়লে না। কি কাহিনী বলো তো? রাজ চারপাশে তাকালো, তারপর নিজের গাল ধরে শয়তানি স্বরে বলল, তোমার বৌমা আমাকে সেই কেলানি কেলিয়েছে। এটা জানলে সবাই আমায় নিয়ে হাসাহাসি করতো, তাই নারীগণকে একটু উস্কে দিলাম, যাতে তারা নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকে, আমার পিছে না লাগে। রূপা বেগম তখন রাজের পিঠে চড় মারলেন। দিন দিন খুব বাদর হচ্ছ। ও মামুনি, 1 কাপ কফি খাওয়াও, কুটনামি করতে করতে হাঁপিয়ে গেছি। ইস, মহিলা মানুষ সারাদিন কুটনামি কেমনে করে? রূপা বেগম হেসে বললেন, তুমি বসো, আমি নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই কফি এনে দিলেন। রাজ কফি শেষ করে গুনগুন করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে। কিছুক্ষণের মধ্যেই সব পুরুষগণ বাড়ি ফিরল। তবে ফেরা বলা যায় না, কারণ কেউ ইচ্ছে করে ফেরেনি। সবাইকে এক প্রকার বগলদাবা করে নিয়ে এসেছে স্বয়ং রাজ শিকদার। সবাই যে যার ঘরে চলে গেল। ব্যতিক্রম ছিল মাত্র 3 জন, লাবিব, আরুষ আর রাকিব। তার 3 জনই গেল প্রিয় মানুষের ঘরে। অনেকক্ষণ প্রিয় মুখখানা দেখেনি কিনা, কিন্তু যার যেখানেই যাওয়া হোক না কেন, সবার পরিণতি একটাই, নারীগণের রোষের মুখে পড়া। একসময় একসাথে সব ঘর থেকে একই শব্দ ভেসে এলো, ঠাস। তারপর দরজা জোরে ধাক্কা মেরে বন্ধ করার কর্কশ আওয়াজ। দরজাটা এতটাই প্রবল, মনে হলো যেন পুরো জমিদার বাড়িটাই কেঁপে উঠল। এগুলো শুনে রাজ ঠোঁটের কোণে একরাশ তৃপ্তের হাসি ফুটিয়ে তুলল। হাতে থাকা কফির কাপ তুলে চুমুক দিল। তারপর নিজের থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে নিচু স্বরে বলল, উফ শান্তি, এখন কি যে আরাম লাগছে। এরপর সব পুরুষগণ বসার ঘরে এসে জমল। সব পুরুষের মুখ ঠিক যেন বাংলার পাঁচের মতো শুকনো আর বিবর্ণ। রাজের যেন ফের কি হাসি পাচ্ছে ওদের এমন ভোতা মুখটা দেখে, যেন পেট ফেটে যাবে। তবে এই মুহূর্তে হাসিটা বিপজ্জনক, তাই সে কষ্ট করে হাসি চেপে রেখে বলে, কি ব্যাপার, সবাই এমন মুখ করে বসে আছো কেন? কোনো প্রবলেম নাকি? সবাই একসাথে রাজের দিকে তাকাই। তাদের সেই চাহনি দেখে রাজের মনে হলো হাসতে হাসতেই আজকে সেই শহীদ হয়ে যেতে পারে। তবুও হাসতে পারল না। শেষ পর্যন্ত হাসি চেপে কষ্ট করে দম আটকে বলল, চলো সবাই ছাদে যাই, আড্ডা দিই, তাহলে ভালো লাগবে। প্রস্তাবে সবাই রাজি হয়ে গেল। রাজ তখন কুলসুমকে বলল সবার জন্য কফি দিতে। কুলসুম হাসি মুখে রাজি হলো।
কফির সাথে কিছু স্ন্যাক্সও দিয়ে আসলো। সবাই মিলে ছাদে উঠল। আসলে আড্ডার আড়ালে উদ্দেশ্য একটাই, বইতে রাগ ভাঙানো। ছাদে গিয়ে সবাই গোল হয়ে বসলো। চারিদিকে রাতের হাওয়া বইছে, সাথে ঝিঝি পোকার ডাক। সবার মুখগুলোই অদ্ভুত এক উত্তেজনা। কে যেন প্রথমে বলল, এভাবে আর কতক্ষণ চলবে? কিছু একটা করতেই হবে। সবাই একসাথে মাথা নাড়ল। হ্যাঁ, করতেই হবে। রাজ একসময় হাত তুলে সবাইকে চুপ করালো। ঠোঁটি কোণে চতুর হাসি ফুটিয়ে বলল, শোনো, একটা প্ল্যান দিচ্ছি। সে আস্তে আস্তে প্ল্যানের কথা খুলে বলল। বাকিরা মন দিয়ে শুনলো। আর যত এগোলো ততই সবার চোখ জ্বলে উঠল উচ্ছ্বাসে। কেউ কেউ হেসে উঠল, আবার কেউ কেউ তালি দিল। শেষমেশ রাজের প্ল্যান শুনে মনে হলো যেন প্রত্যেকেরই ভেতরে জমে থাকা হতাশা আর কষ্ট একসাথে গলে গিয়ে নতুন একটা দুষ্টামি ভরা আলো জ্বেলে দিল। সবার রাজের প্ল্যানটা মনে ধরল, আর তারপর সবার মুখে একসাথে হাসি ফুটল। হাসিতে এসে ছাদ ভরে উঠল এক অদ্ভুত রহস্যে। রাত 8টা, সবাই বসার ঘরে বসে আছে। নারীগণের মুখের দিকে তাকানোই যাচ্ছে না। চোখ মুখ দেখে মনে হচ্ছে বিস্ফোরণের আগাম ইঙ্গিত, যেন যে কোনো মুহূর্তেই বোম ফাটবে। চারিদিকে নিস্তব্ধ, বাতাসে অদ্ভুত ভারী চাপা উত্তেজনা। এই দৃশ্য দেখে রূপা বেগম এক চিলতে হাসলেন। আরফা নিজের ঘর থেকে এসে বসার ঘরে জায়গা নিল। ওদিকে মেহরিন, মেহের, চুমকি, রাহি, মেহবুবা, লামিয়া সবাই চুপচাপ বসে বসে ফুঁসছে। রান্নাঘরে আছে রূপা বেগম, ফাইজা চৌধুরী আর মালিয়া মির্জা। মাহির অনেকক্ষণ ধরে সবাইকে দেখছে আর মনে মনে পুরুষগণদের আত্মার মাগফিরত কামনা করছে। ভারী দুঃখ হচ্ছে সবার জন্য। আহারে, বেচারাগুলো কতই না নির্যাতিত এই রাক্ষসী রিনা খান টাইপের মহিলাদের কাছে। মায়ের মনে মনে পণ করল সে বিয়েই করবে না। যেখানে রাজ রিডটা বউয়ের হাতে মায়ের খায়, এমনকি তার বাপও বাদ যায় না, সেখানে তার বউ তো নিশ্চয়ই কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিবে। না, ভাবা থাক, বিয়ে করে আর কাজ নেই, সারা জীবন এমনই থাকবে। আমার পরিবারের পুরুষগণকে বইয়ের হাতে ধোলাই খেতে দেখে তার বিয়ের স্বাদ মিটে গেছে। আরও কিছুক্ষণ এসব ভাবল মাহির। একসময় আর সহ্য করতে না পেরে বিরক্ত স্বরে বলে উঠল, তোরা মুখটা কুত্তার পুটকির মতো করে রেখেছিস কেন? কি এমন হলো? নিজেরাই কত ডাইনি রাক্ষসীদের মতো ব্যবহার করিস পুরুষগণের সাথে, এখন আবার নিজেরাই মুখ অমন করে আছিস কেন? সমস্যা কি তোদের? মাহিরের কথা শেষ হতেই সবার চোখ একসাথে ঘুরে তার দিকে যায়। সে চোখে শুধু রাগ, দম বন্ধ করা রাগ। সবার এমন দৃষ্টিতে তাকানো দেখে মাহির ভরকে গিয়ে তাড়াতাড়ি 2 হাত তুলে বলল, ওকে ওকে চিল, তোর যা মন চায় তাই কর। আচ্ছা, কিছু বলবো না, হ্যাপি? তোরা পুরুষ নির্যাতন করিস, এটা আমি কোন দুঃখে বলতে যাব? সবাই বিরক্তি দিতে মুখ ফিরিয়ে নিল। ঘরে আবার নীরবতা নেমে এলো, তবে এবার নীরবতার ভেতর চাপা আগুন আরও স্পষ্টত। এভাবে কতক্ষণ চুপচাপ বসে থাকা যায়? ধুর। মাহির আরও কিছুক্ষণ সবাইকে খুঁজে ফোনটা বের করে গেমে ঢুকলো। মেরিন চুপচাপ বসে আছে মাহিমকে নিয়ে। মাহিমকে কোলে নিয়ে বসে আছে চুমকি। বাকি সবাই এদিক সেদিক বসে আছে, কারো মুড ভালো না। ওদিকে মাহির গেম খেলতে খেলতে চিৎকার করছে, এই মার, ডানে দেখ, রিভাইভ দে। সে ফ্রি ফায়ার খেলছে। সিএস ম্যাচ চলছে। মাহিরের দল হেরে যাচ্ছে কারণ 3 নম্বর প্লেয়ার কিছুই পারছে না, না মারছে না রিভাইভ দিচ্ছে। মাহিরের মাথা গরম হয়ে যাচ্ছে। 4 রাউন্ডের মধ্যে 2টাতেই হার। 3 নম্বর এবারও ম্যাচ খারাপ যাচ্ছে। এখন যেভাবে হোক ম্যাচ নিজেদের দিকে ফেরাতে হবে। কিন্তু ব্যাস, ওই 3 নম্বরের জন্য সবাই ম্যাচে খেলার আগেই মরে গেল গ্রেনেডের নিচে পড়ে। ওই 3 নম্বর প্লেয়ারটা হয়তো নিউ, একদমই পারে না গ্রেনেড এনিমির দিকে না মেরে নিজের কাছেই ফেলে দিয়েছিল, যার জন্য সবাই মারা গেছে। অবশেষে সহ্য করতে না পেরে মাহির মাইক অন করে গালি দিয়ে উঠল, এই 3 নম্বর মেহরাব শালা, খেলতে পারিস না? তাহলে গেমে ঢুকিস কেন? বোকা চন্দর মালা, আমার বাল খেলো। কথা শেষ না হতেই একটা ভীষণ মিষ্টি বাচ্চা কণ্ঠ শোনা গেল, এই 1 নম্বর ভাইয়া, আপনি আমাকে শালা বললেন কেন? মাহিরের সাথে বাকি সবাই থমকে গেল। ঘরে ভেতরে থাকা সবাই গেমের ভয়েস শোনার জন্য একটু এগিয়ে এলো। বাচ্চাটার কণ্ঠ এত মিষ্টি, বয়স মনে হয় 10 থেকে 11। আজকালকার বাচ্চারাও এই বয়সে মোবাইল চালায়, এমনকি ফ্রি ফায়ার খেলে। মাহির রাগ সামলাতে না পেরে বলল, তোর বোন তো আমার বউ, তাই তোকে শালা বলেছি। আমার আপুর তো এখনো বিয়ে হয়নি।
এটা বলে বাচ্চাটা ডাকতে থাকে। ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। মাহির চুপ। ঠিক তখনই অন্য পাশ থেকে একটা মেয়ের সুন্দর কোমল কণ্ঠ ভেসে এলো। অচেনা মেয়েটির বলা প্রতিটি শব্দগুলো এসে মাহিরের বুকে যেন ধাক্কা খেলো। এমন সুমিষ্ট কণ্ঠ সে জীবনও শোনেনি। ওর বুকের ভেতর ধূপধাপ শুরু হয়ে গেল। মেহবুবা, রাহি, লামিয়া আর আরফা গিয়ে মাহিরের পাশে দাঁড়ালো ওর প্রতিক্রিয়া দেখতে আর সেই মিষ্টি কণ্ঠ শুনতে। এবার বাচ্চাটা রাগী গলায় বলল, তুমি বিয়ে করেছো? আমায় বলনি কেন? আমায় দাওয়াত দাওনি কেন? আমি খুব রাগ করেছি আপু। বাচ্চার অভিমানী গলায় ঘরের সবাই হাসি চাপতে পারল না। সবার মুখে মৃদু হাসি। ঠিক তখনই মেয়েটার কণ্ঠ আবার বাজলো। তাহলে ওই যে 1 নম্বর ভাইয়া, সেই তো বলল সে তোমার বর, আমি তার শালা। এবার মেয়েটির কণ্ঠে রাগটা বোঝা গেল। বাচ্চাটা উত্তর দিল, এই যে আমি যাদের সাথে গেম খেলেছি ওখানকার 1 নম্বর ভাইয়া। মেয়েটা ফোন হাতে নিয়ে পড়ল। বাচ্চাটা হয়তো লজ্জায় গেম থেকে বের হয়ে গেল। ওদিকে গেম শেষে মাহিরা হেরে গেল। হারবে নাই বা কেন? সে তো খেলেনি। ওই কণ্ঠ শোনার পর থমকে গিয়েছিল। মাহির বাকরুদ্ধ, মুখ হাঁ হয়ে রইল। হঠাৎ মাহিরের হাত থেকে ফোনটা পড়ে গেল। মাহিরকে এমন হতভম্ব দেখে মেয়েটার কথাগুলো সবাই আবার মনে করলো। তারপর হেসে গড়াগড়ি খেলো সবাই। হাসির শব্দে ঘর ভরে গেল। মাহির ফ্যাকাশে মুখে ফোনটা তুলে ঝটপট সেই বাচ্চাটার আইজিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। মেহির কফির কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, কি করছিস মাহির? মাহির বুকে বাম পাশে হাত রেখে কিছুক্ষণ থম মেরে বসে রইল। এরপর হঠাৎ অভিনয়ের মতো নাটকীয় গলায় বলল, আমি প্রেমে পড়ে গেছি। গালি শুনে নাকি প্রেমে পড়লি বুঝি? হ্যাঁ, এমন মিষ্টি গালি জীবনে শুনিনি। শুনেই প্রেমে পড়ে গেছি। আমার বুক ধক ধক করছে, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হবে। এখন বুঝতে পারছি তোদের গালি মায়ের খেয়েও কেন আমার দুলাভাইগণ এত পাগল তোদের জন্য। আজ থেকে আমিও গালি শুনতে মায়ের খেতে রাজি। মাহিরের এভাবে বলাতে সবার হাসি যেন থামছে না। ঘর ভরে উঠল অট্ট হাসিতে। হঠাৎ মাহির উঠে দাঁড়ালো আর হিরোদের মতো 2 হাত মেলে বলে উঠল, দুলাভাইগণ, আমি প্রেমে উষ্টা খেয়েছি, হেল্প মি। বলে সোজা ছুটে গেল ছাদের দিকে। তা দেখে সবাই আবার হেসে উঠল। মাহির এক দৌড়ে ছাদে উঠে ধপ করে গিয়ে শুয়ে পড়ল হৃদের কোলে। এমন সময় মাহিরকে দেখে সবাই অবাক হলো। রাজ কিছু বলতে যাবে, ঠিক তখনই মাহির রাজের দিকে তাকিয়ে বলল, দুলাভাই, আমি প্রেমে পড়ে গেছি। সবার চোখ যেন চড়ক গাছ। এই বয়সে প্রেমে পড়া স্বাভাবিক, কিন্তু মাহির আর প্রেমের ব্যাপারটা তো ঠিক যাচ্ছে না। সে সারাক্ষণ বলে বিয়ে করবে না, সেই কিনা প্রেমে পড়েছে। রাজ কিছু বলবে, তখনই ফিরোজ মির্জা বলে উঠলেন, তুমি আবার কার প্রেমে পড়লা? মাহির লাফিয়ে উঠে সবাইকে চাপিয়ে চলে গেল বাবার কাছে। গিয়ে ফিরোজ মির্জার গালে একটা চুমু খেয়ে বলল, বাবা, তোমার ছেলে বড় হয়ে গেছে, সে প্রেমে পড়েছে বাবা। ফিরোজ মির্জা হেসে মাহিরের পিঠ চাপড়ে বলেন, বাঘের বাচ্চা, আই এম প্রাউড অফ ইউ মেরা বাচ্চা। সবাই হেসে দিল। ভাবা যায় ছেলে প্রেমে পড়েছে, সেটা আবার বাবাকে বলে, আর বাবা তা শুনে বলে কিনা সে প্রাউড। এমন বাবা আর কোথায়? ফিরোজ মির্জা ছেলে। মেয়েদের সবসময় নিজের বন্ধুর মতো ট্রিট করেন, সেজন্য যাই হোক সবাই আসে আগে বাবার কাছে। তা আব্বা যান, আপনি কার প্রেমে পড়লেন আর কিভাবে? আমি তো তার গালি শুনেই প্রেমে পড়ে গেছি। এটা শুনে সবাই চোখ যেন কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। কিছুক্ষণ নীরবতা, তারপর সবাই হুহা করে হেসে দিল। মাহির সব খুলে বলল। সব শুনে রাজ বলে উঠল, তোর হিল্লে হয়ে গেল রে। যাক, কাল তোর ব্যাপারটা দেখা যাক। আপাতত মিশন বউ আর রাগ ভাঙানো, পালা শেষ করি। মাহির মাথা নেড়ে সম্মতি দিল। হঠাৎ ছাদের দরজায় কিছু ছায়া দেখা গেল। রাজ সবাইকে চোখ টিপে কাঁদু কাঁদু কণ্ঠে বলল, আমার বউ আমার সাথে রাগ করলে আমার নিজেকে এতিম এতিম লাগে। মনে হয় এই জগতে আমার কেউ নেই। আমারও অনেক কষ্ট হয়, কান্না পায়, কিন্তু পুরুষ মানুষ তো, তাই বলতে পারি না। তোমরা তো তা যুবক, নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারো। আমি এই বড় বয়সে নিজের দুঃখ কাকে বলবো? আমার তো মন চায় নিজের কিডনি খুলে কাউকে দান করে দিয়ে আমি মরে যাই। আমার মনে হয় আমাকে আর কেউ ভালোবাসে না। আমি বোধহয় অকজ হয়ে গিয়েছি। মন চাই যেদিকে 2 চোখ যায় চলে যাই। আমার তো মন চায় কাঁদতে কাঁদতে কমর ভরিয়ে ফেলি। আমার মন চায় তাল গাছে ফাঁসি দিতে। আমার মন চাই নিজেকে কেটে রক্তাক্ত করে সেই রক্ত দিয়ে চিঠি লিখি।
এটা দেখে যদি সে আমাকে বলছে। বলে সবাই একসাথে কান্না শুরু করে দিল। না, এটা আসল কান্না নয়, এটা হলো বইতে রাগ ভাঙানোর একটা প্রণালী। এমন সময় গলাগলি ধরে কান্না শুরু করে দিল। ওদিকে ছাদের দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল নারীগণ। সবার চোখেই পানি। তারা মূলত এসেছিল মাহিরের কথা শুনতে, কিন্তু এগুলো শুনে ভীষণ কষ্ট পেল। মাহিন, রূপা বেগম, ফুলবানু আর কুলসুমের কাছে। হঠাৎ মেহের ছাদে গিয়ে হৃদকে টেনে নিয়ে চলে যায়। মেহেরিনেও তাই। এক এক করে সবাই চলে গেল, এমনকি বাদ গেল না মালিয়া মির্জা আর ফায়জাও। সবাই গিয়ে নিজেদের ঘরে দরজা বন্ধ করে দিল। আর পুরুষগণ রাজের কথায় নারীগণকে পাত্তা দিল না, কথা বলল না, শোনে না, ডাকলেও শোনে না। তাদের ভেতরে গভীর অভিমান জমেছে। তারা কষ্ট পেয়েছে অনেক। এমন একটা ভাব ধরল, আমাদের প্রিয় মানুষ যখন আমাদের সাথে অভিমান করে তখন সেটা সহ্য করা ভীষণ কঠিন হয়ে যায়। আর যখন সেই প্রিয় মানুষ আমাদের কারণেই কষ্ট পায় তখন সেই কষ্টটা আকাশ ছোঁয়া মনে হয় নিঃশ্বাসই বন্ধ হয়ে আসছে, শুধু এই ভেবে যে আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমার কারণেই কষ্ট পেল। এই ভাবনাটাই হৃদয়কে অসহ্য ভারী করে তোলে। ভিতরটা কুড়ে কুড়ে খায় এই একটা কথাই যে আমার প্রিয়জন আমার কারণে কষ্ট পেয়েছে। মেরিন তাকাই উল্টো দিক ফিরে বসে থাকা রাজের দিকে। মেরিন হঠাৎ রাজের কোলে উঠে বসে, গলা জড়িয়ে ধরে গাইতে শুরু করে। সখা তুই বিহনে মনেরও গহিনে, জলে না সুখের বাতি। হৃদকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে মেহের হৃদের মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে একটা চুমু খেয়ে গাইল। সখা তুই বিহনে মনেরও গহিনে, জ্বলে না রে সুখের বাতি। শান্ত বাথরুমে দরজা ধরে দাঁড়িয়েছিল। তা দেখে চুমকি শান্তর দুহাত নিচে কোমরে ধরে শান্তর গলায় হাত দিয়ে গান গাইতে শুরু করলো। আসমানির চন্দ্র তারা, অন্ধকার সব তরি ছাড়া। ফাইজা চৌধুরী আকরাম চৌধুরীকে চেয়ারে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে তার বুকে মাথা রেখে গাইল। আসমানের চন্দ্র তারা, আধা সব তোরে ছাড়া, কাটে না রে একলা রাতি। ফিরোজ মির্জা বিছানায় বসেছিলেন, মুখ অন্যদিকে ঘোরানো। তা দেখে মালিয়া মির্জা স্বামীর পাশে বসে তার মুখ নিজের দিকে ফিরে গান গাইল। সখা তুই বিহনে মনেরও গহিনে, জ্বলে না রে সুখের বাতি। লামিয়া আরশকে কাদু কাদু মুখ করে তাকিয়ে থাকতে দেখে আরশের বুকে ধাক্কা দিয়ে গান গাইল। দরজাটা খোলা থাকে, ডাহুকে আমায় ডাকে, বুঝি না কেমনে তারা আমায় মনে রাখে। দরজাটা খোলা থাকে, ডাহুকে আমায় ডাকে, বুঝি না কেমনে তারা আমায় মনে রাখে। মেহবুবা লাপিবকে রাগি রাগি চোখে তাকিয়ে থাকতে দেখে তার এক কান ধরে গান গাইল। রাকিব উল্টো হয়ে দাঁড়িয়েছিল, তা দেখে রাকিবকে নিজের দিকে ফিরিয়ে বাচ্চাদের মতো দুহাত বাড়িয়ে দিল। রাকিবও তাকে কোলেতে নিয়ে নিল। রাকিবের গলা জড়িয়ে ধরে গান গাইল। এভাবে গান আর ভালোবাসা দিয়ে নারীগণ তাদের স্বামী অর্ধাঙ্গীদের রাগ ভাঙালো। 11টার সময় সবাই হাসিমুখে খাবার টেবিলে বসে ডিনার করতে লাগলো। কাছাকাছি বসে গল্প গুজবও চলছিল। এমন সময় হঠাৎ চুমকি ওয়াক করতে করতে চলে গেল বেসিনে। চুমকিকে এভাবে যেতে দেখে সবাই খানিকটা চমকে গেল। ওদিকে মেহের গেল চুমকির কাছে। চুমকি ভূমি করলো, শরীরটা দুর্বল হয়ে পড়ল। এমন সময় হঠাৎ চুমকির মাথা ঘুরে পড়ে গেল। মুহূর্তে হাসি খুশির পরিবেশটা পাল্টে গিয়ে ভয় আর আতঙ্কে ভরে গেল। কি হলো চুমকি? শান্ত তো অস্থির হয়ে উঠেছে। সবাই ঘরের বাইরে। ডাক্তার এসে চুমকিকে দেখলো। বাড়ির ছোটোখাটো গোলমাল চলতে লাগলো। শান্ত তাকে সান্ত্বনা দিচ্ছিল। সবাই উদ্বিগ্ন। মালিয়া মির্জার চোখে জল হবে নাই বা কেন? যতই চুমকি অন্য কারো গর্বে হোক না কেন, সে তো ছোটবেলা থেকে তার নিজের মেয়ের মতোই ছিল। ভালোবাসা, আদর, শাসন সব কিছু দিয়েই মানুষ করেছেন। এমন সময় দরজা খুলে বেরিয়ে এলেন ডাক্তার, সাথে মেহরিন। তার মুখে হাসি। ডাক্তার মেহরিনের দিকে তাকালেন। মেহরিন ইশারায় শান্তকে দেখালো। ডাক্তার শান্তকে বললেন, কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। কথাটা শোনার সাথে সাথে সবার মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠল। মালিয়া মির্জা কান্না করতে করতে চলে গেলেন চুমকির কাছে। ফিরোজ মির্জার চোখও দেখা গেল আনন্দ অশ্রু। শান্ত যেন বাখারা হয়ে গেল। এই অনুভূতি কেমন? কিছুক্ষণের জন্য বোধহয় তার সমস্ত শক্তি আর বুদ্ধি হারিয়ে গেল। সবাই হেসে উঠল।
আরশা লাবিব ডাক্তারকে এগিয়ে দিতে গেল। রাজ এই অনুভূতির সাথে পরিচিত, তাই শান্তকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো। এক এক করে সবাই শান্তকে অভিনন্দন জানালো। শান্ত শির নত করে কোনো কথা বলল না। এই অনুভূতিটাই যেন ভেতর ভেতর উপভোগ করছিল। কি মধুর অনুভূতি। পুরুষ মানুষ নাকি কাঁদে না, এটা ভুল। এই যে শান্ত কাঁদছে, চোখের জল বেয়ে পানি ঝরছিল, কিন্তু সেটা দুঃখে নয়, সুখের অশ্রু। মেরিন হেসে বলল চুমকির কাছে যেতেই। এটা বলতে সবাই একে একে ওদের একা ছেড়ে দিল। শান্ত হঠাৎ ঘরে ঢুকে চুমকিকে জড়িয়ে ধরে জোরে কান্না শুরু করে দিল। চুমকি শান্তকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেটে গেছে 6 দিন। জমিদার বাড়ি সেজেছে বিয়ের সাজে। শুধু জমিদার বাড়ি নয়, সেজেছে পুরো শান্তিপুর গ্রাম। বেলা 11টা। আজ মেহবুবা, লাবিব, আরশ আর লামিয়ার গায়ে হলুদ। সেই অনুষ্ঠান হচ্ছে এখন। ছেলে আর মেয়েদের গোসলের জায়গা করা হয়েছে বাগানে, পুকুর পাড়ের পাশে। এক সাইডে মেয়েদের জন্য, অপর সাইডে ছেলেদের জন্য। সবাই আছে, শুধু চুমকি বাদে। যবে থেকে জানা গেছে চুমকি প্রেগনেন্ট, ওই দিন থেকে সবাই চুমকিকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, ভিড়ে যাওয়া যাবে না, এটা খাও ওটা খাও। এই তো অল্প আগে গিয়েছিল একটু হলুদ দিতে, আবার পাঠিয়ে দিয়েছে সবাই। চুমকি এগুলোতে রাগ করে না, বরং ভালোই লাগে। এখন চুমকি মাহিনকে নিয়ে বসে আছে। মাহিমও ছিল, কিন্তু মাহিম কাজ ছিল, তাই কুসুম তাকে মেহেরিনের কাছে নিয়ে গেছে। চুমকি মাহিনের সাথে গল্প করছিল। এমন সময় হঠাৎ 3 জন কালো মুখোশধারী লোক সেই ঘরে ঢুকে পড়ে। ওদের দেখে চুমকি ঘাবড়ে গেল। মাহিনকে নিজের বুকে চেপে ধরল, যেন একটু আলগা হলেই কেউ নিয়ে যাবে। চুমকি যে ভয় পেয়েছে তা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলো,